নমস্কার, গুড আফটারনুন। আমি আমার গুরুদেব পরম ভগবান ভোলানাথের নাম স্মরণ করে আমার আজকের ব্লগটা আমি শুরু করছি। তোমরা প্রত্যেকে নিশ্চয়ই খুব ভালো আছো, আর আমিও বেশ ভালো আছি। তোমাদের আমি অসংখ্য ধন্যবাদ জানাই যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছো, এবং যারা এখনও করে উঠতে পারোনি, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আমার হাতটা শক্ত করে ধরো এবং লাইক কমেন্ট করুন। আমার যে আগের চ্যানেলটা ছিল, যেটা ডিলিট হয়ে গেছে, প্রত্যেক দিন আমি 5টা থেকে 10টা কমেন্ট পেতাম। আমি প্রত্যেকটার রিপ্লাই সযত্নে দিতাম। তারা কোথায় চলে গেল আমি জানি না, তাদের আমি খুব মিস করি। তারা প্লিজ ফিরে এসে আবার আমার পাশে দাঁড়াও। তো আজকে আমার যেই বক্তব্য, সেটা তোমাদের কাছে আমি বলতে শুরু করছি। একটা কথা জানো তো, তুমি যখন বিপদে পড়বে তখন তুমি মানুষ চিনতে পারবে কে কীরকম। সুখের সময় অনেকেই তোমার পাশে থাকবে, নানা রকমের ভালো কথা বলবে, বা যখন তোমার আর বিশেষ করে এখনকার যে দুনিয়াটা, সেটা টাকার ওপর নির্ভর করে। মানে কার বেশি টাকা তার বেশি প্রতিপত্তি, তার মানে তাকে লোক ঘিরে থাকে, তার কথায় ওঠে বসে, তাকে অয়েলিং করে। কিন্তু যেই দেখবে তোমার সেই টাকাটা নেই, তখন তখন তারা আস্তে আস্তে কোনো অজুহাত দেখিয়ে সরে পড়ে। ঠিক তেমনি বিপদের সময় তুমি মানুষকে চিনতে পারবে। তুমি হয়তো তাদের জন্য অনেক করেছো, কিন্তু দেখবে তুমি যখন বিপদে পড়বে, যখন তুমি নিঃস্ব হয়ে যাবে, তখন দেখবে তোমার পাশে কেউ নেই, অনেক আপনজনেরাও নেই। সেই প্রসঙ্গেই আজকে আমার কাহিনীটি, এবং সত্যি কাহিনী। এটা বলতে গেলে আমার অনেক বছর, প্রায় 35 বছর পিছিয়ে যেতে হবে আমার বিয়ের সময়। তো আমার যখন বিয়ে হলো, বিয়ের পর যে বাসর ঘরটা হয় না, তো সেখানে সব আসে, শালাশালিরা থাকে, গল্প হয়। তো আমার তো সেরকম কেউ নেই, মানে আমার নিজস্ব কোনো ভাই বোন নেই। তো আমার যে বান্ধবী পাশের বাড়িতে থাকতো, দীপা, সে আমার বাসর ঘরে ছিল, এবং আমার নিজের মাস্তুতো দিদি সে ছিল। আর আমার বরের পক্ষে মানে দিক থেকে দুজন ছিল। এক হলো তার জামাইবাবু, এবং আরেকজন হলো আমার হাজব্যান্ডের বা আমার স্বামীর খুব ক্লোজ ফ্রেন্ড, মানে ফ্যামিলি ফ্রেন্ড বলতে পারি ছিল। আমি নামটা এখানে বলবো না সেই ফ্রেন্ডের কথা। তো আমি একটা নাম সাজেস্ট করছি, তার নাম হলো, মানে একটা নাম আমি বানিয়ে বলছি, ধরো শিবু। তার নাম শিবুদা। তো উনি ছিলেন, উনি বিয়ের সময় মানে আমার বরের পাশে পাশে ছিল। সেই টোপরটা ধরা, যখন বরণ হচ্ছে আবার তাকে টোপর পরিয়ে দেওয়া, মানে ছায়ার মতন বলতে গেলে। এবং পরের দিন যখন আমি শ্বশুরবাড়ি চলে আসছি, তখন সে পাশে পাশে ছিল, এবং আমার শ্বশুরবাড়িতে উঠিয়ে দিয়ে তবে সে তার নিজের বাড়িতে চলে গেল। তো পরে জানতে পারলাম সে নাকি আমার হাজব্যান্ডের খুব ভালো বন্ধু, এবং তিনিও হাইকোর্টের একজন লয়ার। তো কিন্তু সে আমার মানে চেহারা দেখে মনে হলো সে আমার স্বামীর থেকে কিছুটা বড়ই হবে। তো তারপরে বউ ভাতে এলো, সে একাই এলো। তো এই কথা এগোতে এগোতে জানা গেল, এবং তাদের বাড়িতে আমার বিয়ের পর নেমন্তন্নও ছিল। তাদের বাড়িতে খুব বড় করে জগন্নাথ পুজো হয়, সেই সময় নেমন্তন্ন ছিল। তো আমি সেজে গুজে গেছি, তখন নতুন বউ, তখন বেশ বড় আমার চুল ছিল, সুন্দর করে আমি খোপা বেঁধে তার মধ্যে ফুল লাগিয়ে। আমার এখনও মনে আছে, আমার মা আমার বিয়েতে একটা রানি কালারের সাউথ ইন্ডিয়ান শাড়ি দিয়েছিল, জরি পাড়। সেটা পরে আমি সেজে গুজে গয়নাগাটি পরে গেলাম। তাদের বাড়ি খুব একটা দূরে না, মৌলালি, আমরা শিয়ালদায় থাকি, মৌলালিতে বাড়ি। তো তাদের বাড়িতে আমরা গেলাম, দেখলাম বেশ ভালো বড় বাড়ি। তাদের ঠাকুর ঘরটা খুব সুন্দর, এবং জগন্নাথ বলরাম সুভদ্রা প্রতিষ্ঠিত। প্রথমে গিয়ে সেখানে আমি প্রণাম করলাম। তো ওনার মানে এই শিবুদার কাকা কাকিমা ছিল। তো আমাকে তো যাওয়ার সঙ্গে সঙ্গে চাটা দেওয়া হলো। তো কাকিমা আমাকে দেখে আমার মুখে মানে এই চিবুকটা ধরে বলল, বাহ, তোমার বউ তো খুব সুন্দর হয়েছে,
সুন্দর কিনা জানি না, মানে তখন তো ছেলে মানুষ ছিলাম, মানে পুরো 22 বছরও আমার হয়নি, 4 মাস বাকি ছিল, ওই সময় আমার বিয়ে হয়েছিল। দেখো ছেলে মানুষ থাকলে একটা লালিত্য সবার মধ্যেই থাকে, তো আমার মধ্যেও সেটা ছিল। তো বলো খুব সুন্দর হয়েছে। আর ওনার ভাইপো মানে ভাসুরপোর দিকে তাকিয়ে, মানে শিবুদার দিকে তাকিয়ে বলল, আমাদের ছেলেটার যে কি মতিভ্রম হলো, কার পাল্লায় যে পড়লো, এরকম একটা সুন্দর মিষ্টি মেয়ে, ছোটোখাটো মেয়ে আমার খুব পছন্দ ছিল, আর আমাদের কপাল, বলে চলে গেল। তো আমার হাজবেন্ড তো আমাকে কোনোদিন কিছু বলেনি এই প্রসঙ্গে। তো ওরা দুজনে চোখ চাওয়াচি করলো, আমিও তাকিয়ে দেখলাম, এর রহস্য আমি বুঝতে পারলাম না। তখন ওই শিবুদা মানে প্রায় মানে প্রতি সপ্তাহ না হোক প্রতি মাসে ফ্রিকুয়েন্টলি আমাদের বাড়িতে আসতো, আমার সঙ্গে গল্প করতো। যেহেতু এত ফ্রেন্ড, সে আমার বেডরুমে বসেও অনেক সময় গল্প করেছে, আমরা বসে গল্প করেছি, নানা রকমের কথাবার্তা বলেছি। একটা জিনিস আমি প্রথম থেকেই লক্ষ্য করতাম, আমার হাজব্যান্ডের আলমারিতে কিছু না ছোট ছোট অ্যাটাচি হতো না তখন, ব্রিফ কেস টাইপের সেরকম ছিল। তার মধ্যে না কী ছিল আমি জানি না, সেটা বার করে দিয়ে না ও একটা ঘরে বসে বসে, ওই শিবুদা ঘরে বসে বসে কী সব দেখতো। এটা 2-3 মাস পর পরই করতো, এসে দেখতো, কি দেখতো আমি জানি না গো, ওই দেখতো। তখন কিন্তু আমরা কেউ ঘরে ঢুকতাম না, ও নিজে দেখতো, নিজে আবার গুছিয়ে রেখে দিয়ে চলে যেত। তখন আমি বললাম বাবা এইসব, তখন আমার বর বলল যে ওদের কিছু ব্যাংকের কাগজপত্র, ওদের ব্যবসায়িক কাগজপত্র, মানে ওদের ব্যবসা আছে বুঝিও, আমি তো জানি উনি অ্যাডভোকেট, বা হ্যাঁ ওদের পারিবারিক ব্যবসা আছে, তো এরমভাবে চলছে। তখন আমি বললাম বাবা ওদের এত বড় বাড়ি, দোতলা এত বড় বাড়ি, তো ওদের বাড়িতে রাখার জায়গা নেই, আমাদের বাড়িতে রাখতে হচ্ছে। তখন বললো যে হ্যাঁ সে তোমার কি, আমাকে আমার হাজবেন্ড তখন বললো তোমার কি, ও আর রাখছে না, কেউ আমার বন্ধু, ওর ব্যাপারে নাক গলাতে যেও না। ভালো কথা, এরমভাবে চলছে। তারপরে যখন আমার মানে মেয়ে হয়ে গেছে, আমার বড় মেয়ে হয়ে গেছে, তখন মানে আমি তখন মানে 2-3 মাস হবে, তখন আমি বাপের বাড়িতে ছিলাম। সেই সময় ওই শিবুদার বিয়ে হলো। তো আমি তো ওই ছোটো বাচ্চা রেখে যেতে পারবো না রাত্রিবেলা বিয়ে বাড়িতে, তো আমার বর গেল। তারপরে যখন অন্নপ্রাশন হলো, এই করতে করতে টাইম এগিয়ে গেছে, মেয়েদের তো 5 মাসে আর 7 মাসে অন্নপ্রাশন, মানে বেজোড় মাসে, এবং ছেলেদের তো 6 মাস 8 মাস। তো আমার মেয়ের 7 মাসে অন্নপ্রাশন দেওয়া হলো, এবং অন্নপ্রাশনের দিনই আমি ওকে নিয়ে শ্বশুরবাড়ি চলে এলাম। তো অন্নপ্রাশনের দিন দেখলাম ওই শিবুদার বউ নববধূ, তখন সে 2-3 মাস তার বিয়ে হয়েছে, এখনও মনে আছে, একটা সুন্দর হলুদ রঙের শাড়ি পরে এক মাথা ঘোমটা দিয়ে ওই কাকা কাকির সঙ্গে এলো। এবং আমি ইতিমধ্যে জানতে পেরেছিলাম যে ওই কাকা কাকি হলো ওই শিবুদার আপন কাকা কাকি, কিন্তু ওনাদের কোনো মানে ইস্যু ছিল না, ছেলে মেয়ে ছিল না বলে এনারা ওনাদের দাদা মানে কাকিমা তার ভাসুরের কাছ থেকে, এই তার ভাসুরের 4টে ছেলে, তো এই 4টে না 5টা ছেলে, তো একটা ছেলেকে উনি দত্তক নিয়েছিলেন, নিজের ছেলে হিসেবে মানুষ করেছিলেন। তো সেই তাহলে সেই অর্থে এই কাকা কাকি, তার মা বাবা এবং ওই বউটিরও শ্বশুর শাশুড়ি এলো। সঙ্গে দেখলাম একটা ওই বছর 8 থেকে 10-এর মধ্যে একটা ছেলে, তখন আমাকে তখন ইন্ট্রোডিউস করিয়ে দিল যে আমার ছেলে, এবং ছেলেটিও শিবুদাকে বাপি বাপি বলে ডাকছে। ভাবো আমি এতদিন 2-2.5 বছর আমি জানতেই পারিনি এই ব্যাপার, মানে উনি যাকে বিয়ে করেছেন উনি একজন উইডো, এবং তার একটি ওই তখন আমি ছেলেটার সঙ্গে আলাপ করে জানতে পারলাম ছেলেটা ক্লাস 5-এ পড়ে স্কটিশ চার্চ স্কুলে। তো আমি বললাম বাবা ওর কাকিমা এমনভাবে বলছিল যে আমাদের শিবু কাকে একটা পছন্দ করেছে, তোমার মতন, তোমার বইয়ের মতন যদি একটা ছোটোখাটো মেয়ে পছন্দ করতো। তো যাই হোক, তো উনি তো সোশ্যাল ওয়ার্কই করেছেন, একজন ভিডিওকে বিয়ে করেছেন, উনি তো সোশ্যাল ওয়ার্কই করেছেন, তো দেখে আমার খারাপ কিছু লাগলো না। বউটিও গায়ের রং শ্যামলা হলো, মুখটা খুব মিষ্টি, কোচকা কোচকা চুল, হেসে হেসে কথা বলছে, আমার কিন্তু খারাপ লাগে। পরে বিস্তারিত জানতে পারলাম আমার ননদদের কাছ থেকে, এবং আমার স্বামী তখন মুখ খুলল কী ব্যাপার। এই যে বউটি মানে শিবুদার বউ, তার আগের যে হাজবেন্ড ছিল তাকে উনি মানে এরা মানে প্রেম করে বিয়ে করেছিল। ওরা আগে থাকতো কলেজ স্ট্রিটে।
তা মানে আমার শ্বশুরবাড়িও কলেজ স্ট্রিটে, মেয়েটির বাপের বাড়িও কলেজ, মানে বউটির বাপের বাড়িও কলেজ স্ট্রিটে। সেই সুবাদে ওদের দুজনের মধ্যে প্রেম হয় এবং তাদের বিয়ে হয়। একটি নিম্ন মধ্যবিত্ত পরিবার একটি ভাড়া বাড়িতে থাকতো এবং ওপরের টালির মানে চালটা ছিল টালি। ভদ্রলোক কী কাজ করতেন সেই হলো ওই LIC পিয়ারলেসের এজেন্সি, মানে এজেন্ট ছিল। ওই করে যা কমিশনের টাকা পেত সেই টাকা দিয়ে ওনার সংসার চলতো। মানে বউ, ছেলে, মাথার ওপর মা ছিল, খুবই কষ্টে সৃষ্টে সংসার চলত। তা এই শিবুদার একাধিক LICর ছিল, তো ওই প্রিমিয়ামের টাকা জমা দেওয়ার জন্য ও ওদের বাড়িতে যেত। এবং যেহেতু এরা মানে বর্ধিষ্ণু পরিবার, শিবুদাদের গাড়িও ছিল, তো গাড়ি করে সেই বাড়িতে যেত, দেখে গিয়ে ওই প্রিমিয়াম জমা দিত। এই করে মানে কি সুবাদে জানি না এই শিবুদার সঙ্গে এই বউটির প্রেম হয়েছে। তার মানে বিধবা হয়ে যাবার পর যে বিয়ে করেছে তা না। বউটি অর্থনৈতিক মানে দিক থেকে যেহেতু তার স্বামী দুর্বল ছিল, সেই জন্য এই গাড়ি দেখে, শিবুদার হ্যান্ডসাম চেহারা দেখে এবং বড়লোক ধনী পরিবার দেখে মানে লোভ সামলাতে পারল না। কি কারণে মানে সেই লোভের বশতে সে এমন কিছু করলো যে শিবুদা তার প্রেমে হাবুডুবু খেতে আরম্ভ করলো। এবং পরবর্তীকালে আমি ডিটেলস অত জানি না, বলতেও পারবো না, বলার সময়ও আমার নেই, ব্লগ তাহলে ভীষণ বড় হয়ে যাবে। তো যাই হোক, তাদের মধ্যে একটি প্রেমের সম্পর্ক হলো এবং সেটি জানতে পেরে তার স্বামী আত্মঘাতী হলো এবং যাবার সময় বিষ খেয়ে, যখন যাবার সময় সে যখন কিছু করো না, মানে মানে মনে করো না, আমাদের পাশের বাড়িতে কাজ হচ্ছে, একটু একটু আওয়াজ হচ্ছে। তো যাবার সময় বিষকে আত্মহত্যা করেছিল এবং নীলরতন হসপিটালে তাকে নিয়ে যাওয়া হয়েছিল। নিয়ে যাবার পর কিছুক্ষণ তার জ্ঞান ছিল, তার বউয়ের মানে মরলেই বাঁচি এরকম একটা হাব ভাব। তো মরে যাবার আগে সে নাকি শিবুদার হাত ধরে বলে গেছিল, তুই তো আমার বউকে ভালোবাসিস, আমার বউয়ের দায়িত্ব নিস, সঙ্গে সঙ্গে আমার ছেলেটিরও দায়িত্ব নিস, তাকে পিতৃ পরিচয় দিয়ে বড় করিস, এই কথাটা বলে সে চলে গেছে। তাই জন্য আমি ভাবলাম যে এই যে শিবুদার কাকিমার কেন এই বউকে বাড়িতে তোলার ইচ্ছে ছিল না। তো যাই হোক, আমার কি দরকার বা আমাদের কি দরকার, এরমভাবে চলছে, চলে 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 গেল। তারপরে শিবুদা মানে এই পক্ষেরও একটি ছেলে হলো, তার বিশাল করে অন্নপ্রাশন হলো। তখন আমি গেছিলাম, যেহেতু একটি আমাদের ফ্যামিলি ফ্রেন্ড, ওই জন্য আমি তাকে সোনার জিনিসও দিয়েছিলাম, একটা আংটিও দিয়েছিলাম এবং ওরাও আমার মেয়েকে সোনার আংটি দিয়েছিল। তো এরমভাবে চলছে। আমি যে কথাটা ব্লগের প্রথমে বললাম না, বিপদকালে তুমি তোমার মানুষদের চিনতে পারবে, সেটা হলো তার আগে একটা কথা বলি নাকি, আমার মা যে আমাদের সঙ্গে 13 বছর এই বাড়িতে ছিল, তখন আমার মা বলেছিল, জানিস শিবুর কিন্তু কোনো চোরাই কারবার আছে, বা যেটা লোক সমাজে বলা যায় না বা যেটা লুকিয়ে রাখতে হবে। আমার মনে হয় সেই জন্য 2-3 মাস অন্তর অন্তর এসে এই ব্রিফকেসগুলো বার করে তোদের বাড়ি থেকে, মানে এই বাড়ি থেকে এসে দেখে, হিসাব রেখে টেকে দিয়ে চলে যায়। তোরা ফেসে যাবি না তো, এই কথাটা বলি, মানে ব্যাপারটা তো তোদের বাড়িতে রাখা হয়েছে। তখন আমি না আমার বরকে সেই কথাটা বললাম, যেন মায়ের না এটা সন্দেহ হয়েছে। তো আমার বর চুপ করে রইল, কিছু বললো না। তার মানে বোঝা গেল নিশ্চয়ই কোনো একটা মানে 2 নম্বরই ব্যাপার আছে। তো আমিও সেরমভাবে নাক গলাই। তো যেই কথাটায় আসছি, যে বিপদকালে তুমি তোমার আপনজনকে চিনতে পারবে। 2021 সালে করোনা তখনও চলছে, ওই সময় মানে 2020-র মতন ভয়াবহ না হলেও চলছে। ওই সময় আমার স্বামী, এটা আমি অনেকবারই বলেছি আগের ব্লগে, যে মানে প্রচণ্ড অসুস্থ হয়ে পড়লো এবং একাধিক অসুখ একসঙ্গে, ডেঙ্গু, লিভার মানে ফ্যাটি লিভার এনলার্জ লিভার, চেস্ট ইনফেকশন, আরও নানা রকম ব্রঙ্কাইটিস, নানা রকমের জিনিস নিয়ে সে নার্সিংহোমে ভর্তি হলো। এবং তখন মানে বলতে গেল মানে মরণ বাঁচন অবস্থা। তো সেই কোনো কারণে জানতে পেরে
আমি কিন্তু জানাইনি, শিবুদা এলো আমাদের বাড়িতে এলো। তখন শীতকাল ছিল, ডিসেম্বর মাস, কিন্তু তবুও সেদিনকে যে এখন যেমন বৃষ্টি হচ্ছে না, প্রচণ্ড ননস্টপ বৃষ্টি, সেই সময়টাও না ওই রকম বৃষ্টি হচ্ছিল এবং পাড়ায় পাড়ায় জলও জমে গেছিলো। আমাদের পাড়া বাড়ি নানা জায়গায় জলও জমে গেছিলো। তো সেই সময় এলো এবং সেদিনকে প্রচণ্ড বৃষ্টি। আমার স্বামী হসপিটালে ভর্তি হয়ে যাবার পরের দিন সে এলো, এসে আমাদের নিচের ঘরে বসলো, চেম্বারে বসে বললো আমি শুনলাম এরকম এরকম হয়েছে, তো জানতে না। তখন আমি তাকে বললাম যে সে কোথায় ভর্তি আছে, এসব জানালাম। তখন বলে হ্যাঁ তাহলে আমি অবশ্যই আজকে দেখতে যাব, আজকে যদি না পারি কালকে অবশ্যই দেখতে যাব। তখন এই কথা বলল। তো বলার পর ভালো কথা। তো তো আমি কথা প্রসঙ্গে বললাম দেখুন না আমি তো ব্যাংকের কাজটা জানি না, আর আমার বাবার মানে বাপির একবার ওই কার্ড ছিল, সেই কার্ডে না 2.5 লক্ষ টাকা মানে কিছু মিস ইউজের জন্য 2.5 লক্ষ টাকা আমার বাপির চোট হয়ে গেছিলো। তার ফলে আমরা কিন্তু কেউ কার্ড ইউজ করি না। আমার বড় মেয়ে ছিল, কিন্তু বড় মেয়েদের চাকরির সুবাদে মানে স্কুলে গেছিলো। তো দেখুন না কি অবস্থা, আমি ব্যাংকের কাজকর্ম জানি না, যে টাকা ওঠাবো, কিছু বাজার করা আছে, সেটা দিয়ে হয়তো 1 দিন 2 দিন চলবে, বাইরে বৃষ্টি হচ্ছে আওয়াজ হচ্ছে, 1 দিন 2 দিন চলবে, আমাকে আজকে কিন্তু বাজার যেতেই হবে। কিন্তু দেখুন কি বৃষ্টি, কী করে আমি বাজার যাব। এবার ধরো কোনো পুরুষ মানুষ যদি এরকম অসময় কারোর বাড়িতে যেত, কি বলতো, ঠিক আছে দাঁড়াও তোমাকে আমি অনলাইনে কিছু বাজার এনে দিই, বা তোমাদের সামনেই তো বাজার, আমি দৌড়ে গিয়ে নিয়ে আসি। উনি তো গাড়ি করে আমাদের বাড়িতে এসেছিলেন, গাড়ির ড্রাইভারকে টাকা দিয়ে উনি আনাতে পারতেন। মানে এত বন্ধুত্ব, আমার বর তার রিস্ক নিয়ে তার ওই সব চোরাই কারবারের জিনিস বাড়িতে রেখেছিল, এত রিস্ক নিয়ে, তবু সে সেই সময় কিন্তু পাশে এসে দাঁড়ালো না। ও তখন বলছে আচ্ছা ঠিক আছে হ্যাঁ তুমি তাহলে বেরিয়ে বাজার করে নিও, এই কথা বলে, এবং মানে বলতে গেলে পালিয়ে গেল। মানে আমি যে বললাম না ব্যাংকের কাজ আমি পারি না, যদি আমি মুখ ফুটে কিছু টাকা চেয়ে বসি যে আপনি আমাকে টাকা ধার দিন, আমি বাজার হাট করবো, আমার মেয়েদের মুখে তো কিছু তুলে দিতে হবে, রীতিমতো সে পালিয়ে গেল। ঠিক আছে, সেটা তখন আমি অতটা কিছু মনে করিনি, কিন্তু আমার মনে আঘাতটা লেগেছে। তারপরে বিকালবেলা আমি ভিজিটিং আওয়ারে গেলাম, মুষলধারে বৃষ্টি। তখন দেখলাম যে আমি গিয়ে, আমাকে ছাড়া তো কার্ড, মানে আমি গিয়ে কার্ডটা নিলাম, নিয়ে আমিকে বললাম আপনি গিয়ে আগে ওপরে দেখে আসুন শিবুরা। তো সে ওপরে গিয়ে আমার হাজব্যান্ডকে দেখে এসে নিচে বসলো। তখন আমি ঠিক আছে কার্ডটা দিন আমি দেখে আসছি। তখন আমি আবার বাইরে তাকিয়ে দেখলাম প্রচণ্ড বৃষ্টি পড়ছে। মানে আমি ভদ্রতা রক্ষা করেছি, আমি বললাম শিবুদা চলুন ক্যান্টিনে তো চা কফি আছে, আপনাকে খাইয়ে দিয়ে, বৃষ্টি পড়ছে আপনার তো চায়ের নেশা আছে। তখন ও বলে না না তোমাকে ব্যস্ত হতে হবে না, তুমি তোমার বরকে দেখতে দেবে। তো আমি ওপরে দেখতে গেলাম। ভদ্রতা কি বলে যে এত বৃষ্টি হচ্ছে, আমি তো এক রাস্তা দিয়েই যাব, আমি এই বউটাকে নামিয়ে দিয়ে যাই। আমি এসে নেমে এসে দেখলাম হাওয়া, সেও নেই তার গাড়িও নেই। ভাবো আমার দুঃসময়, মানে আমি ওই বৃষ্টি, আর ওই যেখানে সে ভর্তি হয়েছিল বেলেঘাটার ওইখানে, সেখানটা প্রচণ্ড জল মানে হয়। আমি প্রায় সাঁতার কাটতে কাটতে সেদিনকে আর্ধেক হেঁটে এসে, তারপরে অটো ধরে কিছুটা এসে, তারপরে বাস ধরে অতি কষ্টে আমি বাড়িতে এসেছিলাম। তা আমার মনে মনে একটা অভিমান রাগ হয়েছিল, এবং আমি ঠিকই করে রেখে দিয়েছিলাম আমি আমার বর এলে বলবো এ তোমার কেমন বন্ধু, তুমি ওর পাশে সবসময় দাঁড়িয়েছো, আর সে তোমার দুঃসময় এসে তোমার বউয়ের পাশে দাঁড়াতে পারলো না, মানে তোমার এই দুঃসময় এসে। তো আমার মনে খুব দুঃখ লেগেছিল। তো যেদিনকে আমার স্বামীকে ডিসচার্জ করলো, তখন ডাক্তারবাবু বললেন যে দেখুন ছেড়ে দিচ্ছি, কিন্তু ওর কিন্তু এখনও অল্প অল্প জ্বর আছে শরীরে, আপনি কিন্তু খুব যত্ন করবেন, এখন দেখছেন তো করোনা, কাউকে কিন্তু ঘরে, মানে বাইরের লোকেরা কিন্তু বাড়িতে না ঢোকে, আপনিও কিন্তু যখন ওনাকে হ্যান্ডেল করবেন, ওষুধ টষুধ দেবেন, বারবার কিন্তু মেডিকেটেড সোপ দিয়ে হাত ধুয়ে নেবেন, এবং আপনি বাইরের জামা কাপড় বাইরে রাখবেন, মানে ঘরের মধ্যে ঢোকাবেন না। আপনি যদি বাজার হাটে যান, এসে সঙ্গে সঙ্গে জামা কাপড় কেচে দেবেন, কারণ উনি কিন্তু এত দুর্বল এখন, এবং ওনার হিমোগ্লোবিন এত কমে গেছে যে উনি চট করে অসুস্থ হয়ে যেতে পারেন, এবং করোনা হলে তো উনি আর বাঁচবেনই না, এত দুর্বল শরীর। তো আমি বললাম না না আমি কাউকে আসতে দেবো না।
তো আমার নন্দাইরাও দেখতে আসবে বলেছিল। তো আমি বলেছিলাম তোমরা এখন এসো না, অন্তত মাসখানিক পরে এসো, ওকে খাইয়ে দাইয়ে আমি একটু সুস্থ করে ফেলি। তো তখন তারাও সেই ব্যাপারে এগ্রি করেছিল, হ্যাঁ হ্যাঁ ঠিকই বলেছো তুমি, এই সময় যাওয়া উচিত না। তো একদিন রাত্রিবেলা আমি আমার হাজব্যান্ডের কিছু ওষুধপত্র কিনে এবং রাত্রে আমাদের রুটি খাবার, মানে রাত্রে রুটি খাই, তো সেই রুটিটা কিনে নিয়ে এসে আমি আসছি। এসে কারণ ও তখন ভাত খায়, সেদ্ধ ভাত করে দিতে হবে, এসে ভাবতে ভাবতে আসছি। এমন সময় আমার মোবাইলে ফোন এলো যে ওই শিবুদা ফোন করছে, ও আর ওর বউ মিসেস নাকি আমার মেয়েকে, মানে আমার হাজব্যান্ডকে দেখতে আসছে। তখন আমি বললাম না তোমরা এসো না, কারণ ডাক্তারবাবু বারণ করেছে, এই সময় ইনফেকশন হয়ে যেতে পারে, তোমরা এখন এসো না, 1 মাস পর এসো। আর আমি রাস্তায় আছি, আমার এখন বেশি কথা বলতে পারবো না। তো এসে আমি আমার কাজগুলো করতে লাগলাম। সে নাকি প্রচণ্ড রাগ করেছে এবং আমার বরের সঙ্গে সে সম্পর্ক ছিন্ন করে দেওয়ার মতন অবস্থা, এবং সে একদিন এসে তার ওইসব মালপত্র ছিল সে নিয়ে গেল। তো তোমাদের কাছে বলি আমি ডাক্তারের কথা শুনবো না এদের আপ্যায়ন করবো, কোনটা ঠিক? আমার কি সেদিন মানে ভুল হয়েছিল? তোমাদেরকে আমি এই কথা, এই প্রশ্ন তোমাদের কাছে বলছি, যে ডাক্তার বলেছিল যে বাইরের কোনো লোককে তুমি অ্যালাউ করবে না, তো আমি তার কথাই শুনবো? কারণ আমার মাথার উপর যদি আমার হাজব্যান্ডের হাতটা চলে যায়, আমি তো একেবারে অসহায় পড়বো, একে তো আমরা বাবা মানে। তো আমি কি ভুল করেছিলাম? আমার তো মনে হয় না আমি ভুল করেছিলাম। আর একটা কথা বলতে তোমাদের আমি ভুলে গেছি, ওদের বাড়িতে যেহেতু বড় করে জগন্নাথ পুজো হতো, তো আমার বাড়িতে এসে একবার বলে গেছিলো, আমার মা তখন বেঁচে ছিলেন, যে আপনিও যাবেন মাসিমা, গেলে আমি খুব খুশি হব। তো আমার মা যাওয়ার পর হ্যাঁ নিশ্চয়ই অনেক লোক, সেই ব্যাপারে তো মানে সেই সময় তো প্রত্যেককে এন্টারটেন করা যায় না। ওর বউ এমন বিহেভ করলো যে মানে সেরকম, মানে পায়ে হাত দিয়ে তো প্রণাম করা উচিত ছিল আমার মাকে, তাও যাই হোক সেটা নিয়ে আমি ভাবছি না। তো ওদের তখন ওই মানে ওদের সেই দিনকে না ওদের ভোগে কচুরি দেওয়া হয়েছিল, কড়াইশুঁটির কচুরি, তারপরে আরও কী সব হয়েছিল। তো মা তখন একটা কচুরি নিয়ে, যেহেতু মা বয়স্ক মানুষ, মা তখন একটা কচুরি নিয়ে এসে বসে ওই একটাই খাবে, মা ঠিক করেছিল, মা বাড়ি থেকে ভাত খেয়েছে মানে নিয়ে খাচ্ছে। তখন আমি বললাম মা তুমি তো একটা কচুরি দিয়ে একটু তরকারি খেলে, ওদের কিন্তু 4-5 রকমের মিষ্টি হয়েছে, তুমি বরঞ্চ মিষ্টি কিছু খেয়ে নাও, তাহলে তোমার পেটটা ভরবে। তো তখন শিবুদা কিন্তু বলেছিল ওর বউকে যে মাসিমা যা যা চায়, মাসিমাকে চেয়ারে বসে আছে, বুফে সিস্টেম, উনি গিয়ে আনতে পারবেন না, তুমি কিন্তু একবার নজর দিও। তো আমার মা দুটো মিষ্টি খাওয়ার পর বলেছিল আমাকে আরও দুটো মিষ্টি দেবে এনে। হ্যাঁ আনছি বলে সে যে গেল আর এলোই না। তখন আমি আমার মাকে আমি বললাম তুমি আমাকে প্রায় আধ ঘন্টা হয়ে গেল, সে মিষ্টি আর এলো না। পরে আমি দেখলাম সে তার বোনেদের সঙ্গে, মানে শিবুদার শালিদের সঙ্গে সে আড্ডা মারছে। তখন আমি আমার মাকে বললাম থালাটা দাও, আমি মিষ্টি নিয়ে আসি। মা বলো না আমার আর খাবার ইচ্ছে নেই। মানে মায়ের মুখটাও কালো হয়ে গেল। মানে একটা পুজোর দিন, মানে আমরা তো ওদের কাছে ভিখিরি না, তো এত অর্থের দম্ভ সেই বউয়ের, মানে একটা আগের বরটা তো মানে কি বলবো, নুন হানতে পান্তা ফুরোনোর অবস্থা ছিল, এখানে একটা দোতলা বাড়ি পেয়েছে, গাড়ি পেয়েছে, দুটো ছেলের মা, মানে মানে সে মানে ধরাকে সরাজ্ঞান করছে। এবং আরেকটা কথা বলে রাখি, এমন অত্যাচার নিশ্চয়ই সে করেছিল তার এই খুশ শাশুড়ি কাম শাশুড়ির ওপর। তার শ্বশুর মারা যাবার পর, মানে খুশ শ্বশুর মারা যাবার পর, মানে যে শিবুদাকে মানুষ করেছিল উনি হার্ট অ্যাটাক করে মারা গেছিলেন, কিন্তু যে কাকিমা বেঁচে ছিল এমন নিশ্চয়ই কিছু করেছিলেন, উনি গলায় দড়ি দিয়ে আত্মঘাতী হয়েছিলেন। এবং সেই কেস মানে ধামাচাপা দেওয়ার জন্য শিবুদা অনেক কিছুই করেছিল, মানে অনেক যা হয় টাকা দিয়ে ঘুষ খাইয়ে অনেক কিছুই করেছিল। তাহলে সে এই খুশ শাশুড়ি আত্মঘাতী হলো কেন? মানে কীরকম সাংঘাতিক বউ ভাবো। ফিরে আসি পরবর্তীকালে, তারপর থেকে তাদের খুব অভিমান হলো, রাগ হলো, তারা মানে মানে আমাদের সঙ্গে সম্পর্ক রাখতে চায় না। এবং তার ছেলের বিয়েতে মানে যে বাড়িতে এসে নেমন্তন্ন করতো, পুজোর নেমন্তন্নটাও সে আমাদের বাড়িতে এসে করতো,
এবং কোনো কারণে বাড়িতে যদি না আসতে পারতো ফোনে আমাকে বলে দিত যে তুমি কিন্তু এসো ঝুলন, আমি কিন্তু ওকে বলে দিয়েছি, তোমার বরকে বলে দিয়েছি, আমি এবারে যেতে পারছি না তোমাদের বাড়িতে, আমি ফোন করে তোমাকে জানিয়ে দিচ্ছি। মানে কোনো ছোটোখাটো অনুষ্ঠানে এরকমভাবে বলতো। তার ছেলের বিয়েতে একটা কম্বাইন কার্ড, যেখানে 1000টা অ্যাডভোকেটের নাম লেখা আছে, সেই কার্ডের মধ্যে আমার বরের নামটা, এবং আমাকে ফোন করে জানালেও না, মুখে বলে দিল তুই তোর ফ্যামিলি নিয়ে আসবি। মানে আমরা ওর ওই দুশ্চরিত্রা বউকে এন্টারটেন করিনি বলে আমরা অপরাধী হয়ে গেলাম। সে সমস্ত কি বলবো উপকার এক নিমেষে ভুলে গেল। মানে মানুষের কলিযুগে মানুষ এরকমই হয় জানো তো, হাত পেতে শুধু নিতেই পারে, দেওয়ার বেলা হাতটা মুঠো করে নেয়। মানে আমিও প্রচণ্ড আঘাত পেয়েছিলাম জানো। কি বলবো বলো, কিছু বলার নেই, মেনে নিতে হবে। মানে টাকার কাছে, অর্থের প্রতিপত্তির কাছে, অর্থের দম্ভের কাছে আমাদের মধ্যবিত্ত মানুষরা সবসময় হেরে এসেছে। এটাই হলো জীবনের নীতি, এবং এটাই মেনে চলতে হবে, কিচ্ছু করার নেই। তো কেমন লাগলো আজকের আমার এই সত্যি এবং করুণ এবং বেদনাদায়ক গল্পটি, যেটাতে আমি দুঃখ পেয়েছি, আমার মন ভেঙে গেছে। তোমাদের কেমন লাগলো প্লিজ জানিও, এবং লাইক কমেন্ট করো, এবং তোমাদের জীবনেও এরকম ঘটেছে কিনা প্লিজ জানিও। বাই বাই, থ্যাংক ইউ সো মাচ।